ভারতের চারপাশে আমরা আছি, সুতরাং ভারতের কথা মতো আমাদের চলতে হবে না, বরঞ্চ ভারত যেহেতু আমাদের চারপাশে আছি, ভারতের এক কথায় বলতে গেলে মায়ের পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চাটা যদি সুন্দরভাবে ঘুমিয়ে থাকে তাহলে মা কষ্ট পাবে না। কিন্তু এই বাচ্চাটা যদি লাফালাফি করে পেটের ভিতরে, তো মায়ের যন্ত্রণা কেমন হবে চিন্তা করেন। তাহলে আমি যদি ভারতকে এরকম চিন্তা করি যে ভারতের পেটের ভিতরে বাংলাদেশ, তাহলে আমরা যদি লাফালাফি করি ভারত কোথায় যাবে? সুতরাং ভারতের আগে ভারতকে আমরা ভয় না পেয়ে ভারতের উচিত আমাদেরকে ভয় পাওয়া। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে ৩ বিঘা করিডোর সীমান্ত এলাকায় শূন্য রেখা থেকে ৫০ গজ ভারতের ভেতরে বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণের সময় বিজিবির বাধার মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের বিএসএফ এর হাতে কেলানি খেয়ে ভয়ে লেজ গুটিয়ে পাঠালো ওই পারের বিজেপি। সীমান্তে এবার আর আগের মতো নীরব নেই বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে ঢাকা। তিস্তা ব্যারেজ সহ পদ্মা ব্যারেজ এগুলো নিয়ে যখন কি কাজ শুরু করছে, তখন ভারত মনে করছে যে এখানে তো চীন সম্পৃক্ত হবে। চীন যে সম্পৃক্ত হবে তার আলামতও আছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে চীনে। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দেন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। যাদের কোরবানি করার সামর্থ্য নাই তাদের জন্য বিরাট এক ওয়াফার। এই যে আমার সামনে একটা গাভী গরু দেখতে পাচ্ছেন, এই গাভী গরুটাকে যাদের সামর্থ্য নাই তাদের জন্য এই গাভী গরুটাকে কোরবানি করা ওয়াজিব। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই গাভী গরুটাকে কোরবানি করতে পারেন, তাহলে আমি মনে করি পুরো বাংলাদেশের সব মুসলমানের পক্ষ থেকে, যাদের সামর্থ্য নাই তাদের পক্ষ থেকে কোরবানির হক আদায় হয়ে যাবে। আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে। এই যে এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট কেন রাখে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট কি দেখবো? আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। গত কয়েকদিন হলো সীমান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আজকে এই ভিডিও বা এই এপিসোডের প্রথমে অংশ একটা ভিডিও ফুটেজ দেখেছেন, যেখানে আপনারা দেখতে পেলেন যে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ডের কিছু বিজিবি সৈনিকেরা বিএসএফ এর সৈনিককে চ্যাংদোলা করে নিয়ে আসতেছে। সাথে ছিল সীমান্ত বাংলাদেশি কিছু এলাকাবাসী। আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আকারে ভাইরাল হয়েছে। দর্শক, কয়েকদিন আগে, এই তো 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও প্রকাশ পেয়েছে সীমান্তে, যে বিএসএফ এর লোকেরা, অর্থাৎ ভারতের লোকেরা, বিএসএফ এর সেই সৈনিকেরা সীমান্তে একটা কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য ওখানে একটা মাপঝোঁক করতেছিল। ঠিক সেইখানে বাংলাদেশের বিজিবি বাঘের হুঙ্কার দিয়েছে। একটা হুঙ্কারে বিএসএফ এর কলিজা কাঁপিয়ে তুলেছে। দর্শক, আসুন এই বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নিয়ে দুটি কথা বলি। যদিও আমি তেমন বিশ্লেষক না, কিন্তু দুটি কথা বলার চেষ্টা করব। একটা কথা, গোলামি করে কোনোদিনও নিজের বরত্ব প্রকাশ করা যায় না। আপনি যে সাহসী, আপনার ভিতরে সাহস আছে, আপনি যে একজন বীর পুরুষ, এটা প্রমাণ করতে গেলে গোলামি করা যাবে না। আর আপনি যদি কারো গোলামি করেন, মনিবের উপর কোনোদিন আপনি আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবেন না। যেমন বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে দীর্ঘ 17 বছর ভারতের গোলামি করেছিল শেখ হাসিনা, যার কারণেই নিজের যা কিছু আছে সব কিছু সঁপে দিয়েছিল ভারতকে। শেখ হাসিনা নিজেও এটা বলেছে, ভারতকে এমন জিনিস আমরা দিয়েছি যা ভারত আজীবন ভুলতে পারবে না। তার মানে হলো শেখ হাসিনা ভারতের এমন গোলামি করেছে, যেই গোলামি করার কারণে আসলে ভারতের উপরে কথা বলবে এমন সাহস শেখ হাসিনা কখনো পেত না। সারা জীবন ভারতের কাছে মাথা নত করে রেখেছিল বাংলাদেশকে শেখ হাসিনা। দর্শক, এটার অনেক প্রমাণ রয়েছে।
যেমন নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী শেখ হাসিনা একজন মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামাদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে ভরে রেখে তাদেরকে দিনকে দিন টর্চার সেলে রেখে শাস্তি প্রদান করেছে। অসহায় মানুষদেরকে শুধুমাত্র সরকার বিরোধী, মোদী বিরোধী কথা বলার কারণে তাদের জেলখানায় নিয়ে গুম করে, খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এরকম অহরহ প্রমাণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে মিলেছে। আর এগুলোর কারণ হলো শেখ হাসিনা দাদা বাবুদের কথায় উঠবোস করতো একটাই কারণে, সেটা হলো শেখ হাসিনা ভারতের গোলামি করত। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ 18 মাস বাংলাদেশের ক্ষমতায় ছিল ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার। এই ডক্টর ইউনূস সরকার আসার পরে ভারত থেকে গোলামির যেই সিলমোহর সেটা ধীরে ধীরে মুছে দেওয়া শুরু করে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা শুরু করে। সীমান্তে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, বিএসএফ এর চোখের উপর চোখ রেখে, চোখের উপর আঙ্গুল দিয়ে কথা বলা শুরু করে। ঠিক তখন থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা। যখন ডক্টর ইউনূসের 18 মাস পার হয়ে গেল, তখন আমাদের বাংলাদেশের সরকার প্রধান হলো বর্তমানে জনাব তারেক রহমানের সরকার। ভারত ভেবেছিল যে তারেক রহমানের সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, শেখ হাসিনার মতোই কোনো না কোনোভাবে তাকেও হাত করতে হবে, তাকেও ভারতের গোলাম বানাতে হবে। কিন্তু সেই বাড়াভাতে ছাই পড়ল। অবশেষে তারেক রহমানের সরকার থাকাকালীন বিজেপি সীমান্তে বিএসএফ এর সাথে যেই কর্মকাণ্ড করছে, যেই চোখে চোখ রেখে কথা বলছে, হাতের আঙ্গুল ইশারা ধমকিয়ে কথা বলছে, তাতে ভারত অলরেডি বুঝে গেছে না এই খেতায় যার যাবে না, এই খাতায় যার যাবে না। অলরেডি ভারত বুঝে গিয়েছে। দর্শক, একের পর এক সীমান্তের ভিডিওগুলো প্রকাশ্যে আসছে এবং বাংলাদেশ চীনের সাথে একটা ডিল করতেছে। তিস্তা ব্যারেজ কিন্তু অবশেষে তারেক রহমান সরকার করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং সেটা চীনের সাহায্যে। এখন চীন হলো ভারতের জাত শত্রু। চীনের সাহায্যে যদি তারেক রহমান এটা করে থাকে, বুঝতেই পারছেন ভারত তাহলে বাংলাদেশকে কোন নজরে এখন থেকে দেখবে। দর্শক, ভিডিওর ভিতরে আরেকটা অংশ আপনারা দেখেছেন, শুরুর অংশেই একজন বক্তব্য দিয়েছে যে ভারত হলো মায়ের মতো আর আমরা বাংলাদেশ হলো সন্তানের মতো। অর্থাৎ উনি বোঝানোর চেষ্টা করেছে চারিদিক দিয়ে যেহেতু ভারত রয়েছে আর আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, তাইলে আমরা ভারতের পেটের মধ্যে, যেহেতু ভারত মায়ের মতো আর আমরা সন্তানের মতো, মায়ের পেটের ভিতরে যদি সন্তান নাড়াচাড়া বেশি করে মায়ের কষ্ট হয়, আর যদি চুপচাপ থাকে তাইলে মায়ের কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা ভারতের পেটের ভিতরে থেকে বেশি নাড়াচাড়া দেব এবং ভারত কষ্ট পাবে। দর্শক, কথাটা অন্যরকম মনে হলেও ভেবে দেখলে কিন্তু কথাটা খারাপ বলে নাই। এবার আসুন আমরা এপার বাংলায় আসি। এপার বাংলা নিয়ে কিছু কথা না বললেই নয়। একজন বেশ্যা, একজন পতিতা, একজন মহিলা মাগি, যে কিনা জামাত ইসলাম, জামাত শিবির, টুপিওয়ালাদের দেখলে তার জায়গায় বেজাগায় আগুন ধরে যায়। এই মহিলাটার নাম আমি জানি না, নেকাব করে সবসময় সোশ্যাল মিডিয়ার সামনে আসে। অবশেষে শায়েক আহমদুল্লাহকে নিয়ে কথা বলেছে এই পতিতা, এই বেশ্যা। দর্শক, শায়েক আহমদুল্লাহ নাকি ফেসবুক পেজ খুলে, ইউটিউব চ্যানেল খুলে সাধারণ জনতার কাছ থেকে চাঁদা তুলে তুলে নাকি তার পেট চলে। আরে খান কি, তোর কথা মতো শায়েক আহমদুল্লাহর পেজ আমাদের বাংলাদেশের সরকার বন্ধ করবে? বাংলাদেশের সরকার বড় বড় অনুষ্ঠান করলে, ইসলামিক অনুষ্ঠান করলে, সেখানে শায়েক আহমদুল্লাহকে একজন মেহমান হিসেবে দাওয়াত করে, যেখানে তার পরামর্শ অনুযায়ী দেশ কিভাবে ইসলাম ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরামর্শ জনাব তারেক রহমান শায়েক আহমদুল্লাহর সাথে করে। আর এই কি বলবো, এই পতিতা, মানে বিশ্বাস করেন ভাই, ওরে আমি যদি ভর দিয়ে কিছু গালিগালাজ করতে পারতাম তাইলে মনে হয় আমার কলিজাটা শান্ত হইতো। বুঝি না এই মহিলাটা এখন পর্যন্ত বাইরে থাকে কেমনে। এরে কি কেউ মনে করেন যে সানডে মানডে কলস করে জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারে না? এরে কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে এই পতিতা মহিলাটা মাঠে নেমেছে এখন পর্যন্ত আমার বুঝে আসে না। ও আসলে চায়টা কি? ও কেন টুপি দেখলে, আবার একটা জিনিস দেখবেন, ও হিজাব পরে আসে। হ্যাঁ,
হিজাব পরে এসে আবার টুপিওয়ালাদের হিজাবওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, মানে কত বড় বেশ সাহস। দর্শক যাই হোক, কথা বাড়াবো না, অনেকগুলো কথাই বললাম, জানি না কথা ভুল বলেছি কিনা সত্য বলেছি। যদি আমার কথাগুলোর সাথে আপনারা একমত হন একটু কমেন্ট বক্সে জানাবেন। যেন কথা না বাড়ে, আরো কিছু টপিক আরো কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশের মধ্যম শ্রেণীর সরকারি কর্মকর্তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, জনপ্রশাসন কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, এই প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই প্রশিক্ষণ এককভাবে ভারতে নেওয়া হতো। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী প্রশিক্ষণ একাডেমিতে পাঠানো হতো। এইখানে তাদেরকে কি শেখানো হতো, এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা যারা প্রশিক্ষণ নিয়ে এসেছে তারা জানিয়েছে মূলত ভারত সরকার কিভাবে পরিচালিত হয়, এর আদলে বাংলাদেশও কিভাবে পরিচালনা করতে পারে, রাস্তাঘাট কিভাবে নির্মাণ করতে হয়, অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করতে হয়, এবং তাদেরকে সরেজমিনে গিয়ে এইগুলো দেখানো হতো। এই হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ এবার ভারত থেকে অন্য একটি দেশে স্থানান্তরিত হয়েছে এবং ইতিমধ্যে গত 4 তারিখ থেকে, চলতি মাসের 4 তারিখ থেকে 12 জন কর্মকর্তা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। এই বিষয়ে একটু ডিটেলস বলবো, তার আগে একটা বিষয়ে নিন্দা না জানালে ভিডিওটা একটু অপূর্ণাঙ্গ থেকে যাবে, এই জন্য একটা বিষয়ে নিন্দা জানিয়ে রাখি। সেটি হচ্ছে, আপনারা জানেন গত শুক্রবারে এনসিপি নেতাদের উপরে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ঝিনাইদহে ছাত্রদল যুবদল মব সৃষ্টি করে, মব সন্ত্রাসের মাধ্যমে তাদের উপরে হামলা করে আহত করেছে, পিটিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকেও পিটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিও খুব তাড়াতাড়ি উসমান হাদির ভাগ্য বরণ করতে যাচ্ছে, কারণ উসমান হাদি এদেশের আওয়ামী লীগ, বিএনপি, ভারত এই 3টি শ্রেণীর চক্ষুশূল হয়ে গিয়েছিল, শত্রুতে পরিণত হয়েছিল। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি, আওয়ামী লীগ 2 জনের শত্রুতে পরিণত হয়েছে। আর জুলাইয়ের অকুতভয় সৈনিক হবার কারণে ভারতও ইতিমধ্যে তার উপরে বিরাগ ভাজন হয়েছে। তার উপরে কয়েকবার, শুধু ঝিনাইদহেই নয়, কয়েকবার তার উপরে বিএনপি হামলা চালিয়েছে। চট্টগ্রামে এর আগে হামলা চালিয়েছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সুযোগ পেলে তাকে উসমান হাদির ভাগ্য বরণ করাতে বাধ্য করবে ছাত্রদল যুবদল। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই ধারণা প্রকট হয়ে উঠেছে। যাই হোক, সেই হামলার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো কম তেদর না, প্রচন্ড ঘাড়তেরা রকমের একটা ছেলে, এবং সে কাদের জম, কার বিরুদ্ধে কথা বলে, মূলত রাজনৈতিক দুর্বৃত্ত যারা, চাঁদাবাজ যারা, সন্ত্রাসী যারা এবং বাটপার সিটার, এই জাতীয় লোকদের সে জম। তার কাছে কোনো ধানাই পানাই চলে না। সুতরাং এই লোকগুলো উঠে পড়ে লেগেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শায়েস্তা করতে। সে ঝিনাইদহে বসেছিল থানার ভিতরে, মামলা করে তারপরে ঢাকায় ফিরেছে। এই মামলা করার পরে এর প্রতিবাদে তো ছাত্রদল যুবদল থানায় হামলা চালিয়েছে, মব সৃষ্টি করেছে, থানায় মব সন্ত্রাসের মাধ্যমে মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছে, থানার গেট ভাঙচুর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সাংবাদিকদের মারধর করেছিল, শাহবাগ থানার ভিতরে ঢুকে ডাকসু নেতৃবৃন্দকে পিটিয়েছিল, এই মব সন্ত্রাসীরা ওখানেও তাই করেছে। আর উল্টো নিজেরাই আক্রমণ করেছে, নিজেরাই আবার ভিকটিমের উপরে মামলা করেছে। কত বড় জালেম হলে এই কাজ করতে পারে, আপনারা চিন্তা করতে পেরেছেন? যে একজনকে পিটাচ্ছে, পিটিয়ে আবার তার নামেই মামলা দিচ্ছে। একেবারে হুবহু আওয়ামী লীগের আমলের সবকিছু ফিরে এসেছে। আওয়ামী লীগ এই কাজ করতো। আওয়ামী লীগ প্রথমে তাকে গাঁজা ধরিয়ে দিয়ে, জিহাদি বই ধরিয়ে দিয়ে বলতো যে জঙ্গি, এরপরে তাকে হত্যা করতো, হত্যা করে আবার তার নামে মামলা দিয়ে দিত। আবার ছাত্রলীগ বিভিন্ন জায়গায় প্রথমে পিটাতো, পিটিয়ে সেখান থেকে বের করে দিত, হল ছাড়া করতো, ক্যাম্পাস ছাড়া করতো, করে আবার তাদের নামে মামলা দিয়ে দিত, উল্টা মামলা। ঠিক একই কাজ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিটিয়েছে, 3 জনকে মাথা ফাটিয়ে দিয়েছে, আবার তাদের নামে উল্টো মামলা করেছে 22 জনের নামে। এর ভিতরে ছাত্র দলের যাদের নামে এনসিপি মামলা করেছে তারা কেউ গ্রেপ্তার হয় নাই, কিন্তু জুলাইয়ের ইমাম, যিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জানাজার নামাজ পড়িয়েছিলেন, সেই রাজিকে গ্রেপ্তার করেছে লাইভ চলাকালীন সময়ে, গতকাল। এই হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা। এইখান থেকে অবশ্যই তাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে বিপদটা আখেরে তাদেরকেই বহন করতে হবে। এবার আমরা চলে যাই ওই ঘটনায়, যে কতজন কর্মকর্তা ইতিপূর্বে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। এইটা জানা যায় নাই, তারা নাম প্রকাশ করতে চায় না। তবে প্রথম আলোর একটি রিপোর্টে দেখুন, এই রিপোর্টটায় তারা বলছে 3000-এর মতো কর্মকর্তা তারা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। এরা কারা? এই প্রশিক্ষণ নিয়েছেন কোন মাধ্যমের মানুষজন, কর্মকর্তা? এর ভিতরে
জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী অফিসার, তারপরে নির্বাহী অফিসার এসিল্যান্ড যিনি ভূমি কমিশনার, সিনিয়র সচিব, সিনিয়র সহকারী কমিশনার, এই জাতীয় লোকদের সেখানে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। এবং ওই যে বললাম 3000 জন ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছে। শুধু তাই নয়, এখানে প্রশিক্ষণে পাঠানো হতো বাংলাদেশ সেনাবাহিনীর যারা বিএমএ লং কোর্স করে, এই লং কোর্স করে তাদের মেজর জেনারেল পদের পরে যে প্রমোশনগুলো, এই প্রমোশনগুলো হতে গেলে তাদের অবশ্যই ভারত থেকে একটি প্রশিক্ষণ নিয়ে আসতে হতো। এবং এই প্রশিক্ষণে ভারত যাদেরকে রিকমেন্ড করতো যে হ্যাঁ তাকে দাও, তাকেই দেওয়া হতো। কারণ কি, কিসের ভিত্তিতে ভারত রিকমেন্ড করতো? সেখানে তারা যখন প্রশিক্ষণ, সমস্ত কর্মকর্তাদের, আগেই বলছি, যারা ওখানে প্রশিক্ষণ নিতে যেত তাদের প্রত্যেককে সারাদিন ধরে মনে করেন অবাধ সুযোগ সুবিধা দিত। এই খরচ কিন্তু বহন করতো সরকার, বাংলাদেশ সরকার। তারা সেখানে অবাধ সুযোগ সুবিধা ভোগ করতো, তাদের পিছনে নারী লেলিয়ে দেওয়া হতো। এবার তারা ওইগুলো পেয়ে ভুলে যেত, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, আর রয়ের লোকজন তার পিছনে ঘুরঘুর করতো এবং সেগুলো ছবি তুলে রাখতো। এবার চূড়ান্ত পর্যায়ে যেদিন মনে করেন প্রশিক্ষণ শেষ, তার আগে এক এক করে ডাকা হতো, ডেকে তাদেরকে একটা রুমের ভিতরে ভাইবা নেবার নামে তাদেরকে ওই আমলনামা বড় টিভি স্ক্রিনে দেখানো হতো যে দেখো, এটা একটু দেখো। তো সে তো এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যেত, সে মাথা নিচু করে বসে থাকতো। এবার ভাইবা বোর্ডের চেয়ারের ওপাশ থেকে একটি প্রস্তাব ভেসে আসতো যে তুমি তো লেখাপড়া করো নাই, তুমি প্রশিক্ষণ নেও নাই, তুমি এখানে এসে আউল ফাউল কাজ করে সময় কাটিয়েছো, এখন বলো তোমার সিদ্ধান্ত তুমিই জানাও, তোমাকে কি সার্টিফিকেট দিব। তখন এই বেচারা বেচারা মাথা নিচু করেই বলতেন যে স্যার আমার কিছু বলার নাই, আপনি যেটা বলবেন সেটাই আমি মাথা পেতে নিব। তখন তার হাতে ওখানে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হতো, তুমি বাংলাদেশে যাচ্ছ, এই প্রেসক্রিপশনের বাইরে জীবনে যদি কোনোদিন একটি পা ফেলেছো তাহলে এই সমস্ত এই যে ভিডিওগুলো সব এক এক করে আস্তে আস্তে ভাইরাল করে দেওয়া হবে। সুতরাং এই বেচারা বাংলাদেশে এসে সে কি আর কোনোদিন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবে, বাংলাদেশের স্বার্থ দেখবে, নাকি তার টিকিটা যেখানে বাধা, তার মান ইজ্জত যেখানে বন্দুক রেখে এসেছে তার স্বার্থটা দেখবে? সেটাই দেখতো। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে আশার বাণী যেটা, এই ঘটনার এই পরিস্থিতির কিছুটা অবসান হতে যাচ্ছে। গত 4 মে থেকে এই মাসের 29 মে পর্যন্ত 12 জন কর্মকর্তা ভারতের পরিবর্তে পাকিস্তানে তারা প্রশিক্ষণ নিতে গেছে এবং এখন থেকে নিয়মিত এখানে প্রশিক্ষণ নেবে। পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে এই প্রশিক্ষণটি দেয়া হচ্ছে। এবং সবচেয়ে সুখের বিষয়, এই যে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছে তাদের সমস্ত খরচ, আসা যাওয়া থাকা খাওয়া সমস্ত খরচ বহন করছে পাকিস্তান সরকার। আর আগে কিন্তু সব বাংলাদেশ সরকারকে ওখানে পাঠাতে হতো টাকা পয়সা। একজন জনপ্রশাসন বিশ্লেষক আব্দুল আওয়াল তিনি বলছেন যে এই প্রশিক্ষণ অবশ্যই এক দেশের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত নয়, অবশ্যই বিভিন্ন দেশে, পাকিস্তানেও যেতে হবে, ভারতে যেতে হবে, অন্যান্য দেশেও যেতে হবে। তাহলে হয় কি, ভারসাম্য আসে, একদিকে পাল্লাটা ঝুলে পড়ে না, এখানে ভারসাম্য আসে। ভারসাম্য তো অলরেডি ইমব্যালেন্সড হয়ে গেছে, 3000 জন ইতিমধ্যেই সেখান থেকে প্রশিক্ষণ এনেছে। কোন পর্যায়ের সেটা আগেই বলেছি, কারা যারা পরবর্তীতে দেশ পরিচালনা করেন। এখন পাকিস্তানে যারা গিয়েছে এখানে একজন সচিব আর বাকি 11 জন যুগ্ম সচিব পদমর্যাদার, তারা সেখানে প্রশিক্ষণ নিতে গেছেন। চিন্তা করেন তো, এরা তো আর কয়েকদিন পরে সচিব হবে। সচিব হলেই তো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের উপরেই তো সমস্ত দায়িত্ব, সেই তো দেশটা পরিচালনা করেন, মন্ত্রীকে অবহিত করেন, মন্ত্রীকে ব্রিফ করেন, তাকে সবকিছু ডক্ট্রিন দিয়ে দেন, তার কাছে নোট ধরিয়ে দেন। মন্ত্রী শুধু মুখস্থ বিদ্যা তুতা পাখির মতো সেগুলো আওড়ায়। রাজনীতির বিশ্লেষণে আজকে প্রতিবেদন দেখলাম যে রিফাইন্ড আওয়ামী লীগের সাই নেই, অপেক্ষাতেই দল, অর্থাৎ পুরনো অবস্থানেই অনড় আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের লক্ষণ নেই। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আলোচনা আছে। রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা বা সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ। তবে দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এই ধারণার প্রতি একেবারেই অনাগ্রহী। আসলে এখন এটা পুরনো কোনো বার্তা না। শেখ হাসিনা চাইবেন, হয়তো ভারতও চাইবে যে এই হাসিনা কার্ডটা খেলতে বারবার বাংলাদেশের বিরুদ্ধে। যখনই নাকি বাংলাদেশ কথা শুনবে না, বিশেষ করে অনেকের ভেতরে একটা মানে ধারণা ছিল যে দিল্লির সাথে নেগোসিয়েশন করে তারেক রহমান বাংলাদেশে এসছে, ফলে ঠিক আগে যেভাবে আওয়ামী লীগ কথা শুনতো ভারতের, বিএনপিও বোধহয় সেভাবে কথা শুনবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু ধারণা পাল্টে যাচ্ছে, যখন বাংলাদেশের কৃষি অর্থনীতির একটা যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করছে, খাল খনন, এবং তার চেয়ে বড় কথা হলো তিস্তা ব্যারেজ, এবং তিস্তা ব্যারেজ সহ পদ্মা ব্যারেজ
এগুলো নিয়ে যখন কি কাজ শুরু করছে, তখন ভারত মনে করছে যে এখানে তো চীন সম্পৃক্ত হবে। চীন যে সম্পৃক্ত হবে তার আলামতও আছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে চীনে। তো চীনে সফরের আউটকাম কি? আউটকাম হলো এই যে তিস্তা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, যে তিস্তার পানি বন্টন চুক্তি তো হইল না, এখন তিস্তা ব্যারেজ যেটা পানি সংরক্ষণ করা এবং সেচ সুবিধা সম্প্রসারিত করা। একইভাবে পদ্মা ব্যারেজ, এই প্রকল্পগুলো কোনোটাই 30-40 হাজার কোটি টাকার কম না। এত বড় টাকার তো যোগান দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। আর এই ক্ষেত্রে এক্সপার্ট হচ্ছে চীন, চীনের সাথেই চুক্তি হবে, এটা মোটামুটি নিশ্চিত। তো এখন ভারত কি করবে? ভারত এখন ক্ষুব্ধ হবে, কিন্তু কিছু বলতে পারবে না। এটা পঙ্কজ শরণও বলেছে যে ভারতের জন্য একটা অস্বস্তি, সেই অস্বস্তি কাটানোর জন্য তার হাতে আছে হাসিনা কার্ড। ওই এখন দিল্লি থেকে যে হাসিনা এসে যখন কলকাতায় আসবে, স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা চাপের মধ্যে পড়বে এবং এই চাপটা রাখবে। তারা শুভেন্দু অধিকারীকে দিয়ে ওই যে এখন বলবে যে তাদের ভোটার তালিকার বাইরে যে 91 লাখ জনসাধারণ, এগুলো হলো বাংলাদেশ থেকে আসা, সুতরাং বাংলাদেশকে এটা হজম করতে হবে। এরকম নানা রকম আরো সীমান্তে কাঁটাতার বেড়া নিয়ে নানা রকম কর্মকাণ্ড করবে এবং প্রতিটা ক্ষেত্রে হাসিনাকে দিয়ে খেলতে থাকবে। এছাড়া আওয়ামী লীগ নিজ থেকে পরিবর্তিত হয়ে তারা যে এখন এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে যে তারা রাজনীতি করবে, সেটা করবে না। শেখ হাসিনা 15 বছরের যে ক্ষমতার স্বাদ এই এবং মধু আহরণ করছে, তো সেই উত্তেজনা তো এখনো আছে। অপেক্ষায় থাকবে যে কখন তারেক রহমানের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হবে এবং গণঅভ্যুত্থান তৈরি হবে, সেই অপেক্ষায় থাকবে। মানে তার শেখ হাসিনা নিজের পতন যেভাবে হয়েছে, মানে কল্পনা করবে যে বাংলাদেশের জনগণ চিরেই আর একটা অভ্যুত্থান ঘটাবে, গণঅভ্যুত্থান ঘটাবে এবং তারেক রহমানের পতন ঘটাবে। এবং সেই আওয়াজটা হাসিনার পক্ষ থেকে বলা যায় জামাত এবং এনসিপি ভালোভাবেই দিচ্ছে। তো সুতরাং এখন আর নেতৃত্বের পরিবর্তন কেন, বরং শেখ হাসিনা সহ আগের ইনট্যাক্ট আবার আসার হয়তো স্বপ্নে বিভোর হয়ে আছে। জামাত শিবিরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক জিয়া অথবা তারেক বিন জিয়া কোনো একটা অঘটন ঘটাতে যাচ্ছেন, আমরা সে আলামত লক্ষ্য করছি। তবে জামাত জরুরি ভিত্তিতে সজাগ ও সতর্ক। জামাত এত কাঁচা খেলোয়াড় নয়। তারেক রহমানের মিঠে মিঠে কথায় পুরোপুরি আশ্বস্ত জামাত শিবির নয়। রাজনীতি এমন একটা অবিশ্বাসের খেলা। আপনার বন্ধু থাকবে, আপনার শত্রু থাকবে। আপনার বন্ধু যে কোনো সময় শত্রু হয়ে যেতে পারে, শত্রু যে কোনো সময় বন্ধু হয়ে যেতে পারে। আপনি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং আছেন, চুক্তিতে আছেন, জোটে আছেন, যে কোনো সময় আপনার মিত্র আপনার সাথে বেইমানি করতে পারে, প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। এটা শুধু এই পার্টি টু পার্টি রিলেশনসের ক্ষেত্রে নয়, জি টু জি রিলেশনসের ক্ষেত্রে, সরকার টু সরকার রিলেশনসের ক্ষেত্রে সেম। রাজনীতি এমনই, দুনিয়া একটা ধান্দাবাজির খেলা, বিশেষ করে এখনকার সময় রাজনীতি। এই জায়গায় জামাত বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তারেক রহমান জামাতের সাথে একটা চুক্তিতে এসেছেন এবং জামাতের সামনে মিঠে মিঠে কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষের দিন চমৎকার কথা বলেছেন, মাঝে মাঝে আরো সুন্দর সুন্দর কথা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন, বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বলেন, সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন। সব ঠিক আছে, ওকে, ওয়েলকাম। কিন্তু মাঝে মাঝে তারিখ দিয়ে খেয়ে হারিয়ে ফেলেন এবং তারিখ দিয়ে মাঝে মাঝে চিন্তা করেন যে না, এই জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলছি, তাদের সাথে নিয়ে ঐক্যের কথা বলছি, দিন শেষে তো আমার জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং জামাতের জনপ্রিয়তা বাড়ছে, না জামাতকে কোপাতে হবে। মাঝে মাঝে এরকম একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে দেয়। আর জামাত এভাবে মনে করছে যে তারিখ দিয়ে যতই ভালো ভালো কথা বলুক, পুরোপুরি বিশ্বাস করা যাবে না, আমার সেফটি আমাকে নিশ্চিত করতে হবে, যে কোনো সময় আমাকে কোপাতে পারে এবং বেইমানি করতে পারে। না না, কখনো কোপাবো না, এই কথা বলেও কোপ মারতে পারে। অতএব জামাত সতর্ক আছে এবং সজাগ আছে, এবং জামাত শিবিরের যারা সতর্ক সজাগ না তাদেরকে আমি সতর্ক করছি যে বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ভালো এবং জামাতের এমপিদের সাথে বিএনপির এমপি মন্ত্রীদের অত্যন্ত চমৎকার সম্পর্ক, ঠিক আছে, কিন্তু কখনো তাদেরকে বিশ্বাস করবেন না এবং সম্পর্ক করবেন প্র্যাকটিক্যাল, যে ঠিক আছে গিভ অ্যান্ড টেক, আমাকে এটা দাও আমি এটা দিচ্ছি। কিন্তু না আস্থা যে না ঠিক আছে আমার এর বলেছে, ভাই বলেছে, স্যার বলেছে, সব তো ঠিক আছে, না কোনো বিশ্বাস করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার বন্ধু আপনার গলায় হাত দিয়ে পিছন থেকে ছুরি মারতে পারে। দিস ইজ বিএনপি, বিএনপির ইতিহাস, বেইমানের ইতিহাস, মুনাফিকের ইতিহাস। আর বিএনপি না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ইসলামী দল বাদে সবার ইতিহাসই হচ্ছে বেইমানি মুনাফিকের ইতিহাস। আর ইসলামী দলগুলো বেইমানি মুনাফিকি করে, রাজনীতি হচ্ছে বেইমানি এবং মুনাফিকের খেলা। এই জন্য কাউকে বিশ্বাস করা যাবে না। তারেক রহমানকে তো একদমই নয়। তারেক রহমানের লিমিটেশন আছে, তিনি ভারতের হাত ধরেছেন, যুক্তরাষ্ট্রের হাত ধরেছেন, এখন আবার ভারত যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে তাকে সব জায়গায় বেইমানি করতে হবে। তো দর্শক, এই যে জামাতের উপর যতটুকু হামলা বা শিবিরের উপর যতটুকু হামলা নির্যাতন আপনার নিকট অতীতে দেখেছেন, পুরোটাই তারেক রহমান দায়ী। কয়েক সপ্তাহ আগে বা মাসখানেক আগে বগুড়ায় তারেক রহমান একবার বলেছিলেন যে গুপ্ত গুপ্ত ওরা গুপ্ত, জামাতকে গুপ্ত বলে শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে। আর গুপ্ত কিন্তু জামাতকে বলা হয় না, বেসিক্যালি শিবিরকে বলা হয়। তো শিবিরকে গালি দেওয়া এটা কি তারেক রহমানের সাজে? তারেক রহমান তো ছাত্র নেতা নয়। শিবিরকে গালি দেওয়ার দরকার হলে এটা তারেক রহমান, তার লেসপেন্সার যারা আছে, যারা তার গাড়ির পিছনে দূরে, তাদের মাধ্যমে দেওয়া হবে। অথচ তারেক রহমান নিজেই গুপ্ত বলে গালি দেয়। তারেক রহমান যেদিন শিবিরকে গুপ্ত বললেন বগুড়ায়, তার পরের দিন চট্টগ্রামে শিবির নেতার পায়ের রগ এবং গোড়ালি কেটে ফেলেছে ছাত্রদল। তাহলে বুঝতে পারছেন তারেক রহমান
শিবিরকে গুপ্ত বললে বা জামাতকে গালি দিলে তার একটা প্রভাব আছে, কোপাকুপি খেলা হয় এটা বলার সাথে সাথে। এবং এই ডাকসু নেতাদের উপর শাহবাগ থানার ভিতরে মব করা, আরো বিভিন্ন জায়গায় শিবিরের উপর হামলা করা, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, আরো বিভিন্ন জায়গায় এটা ঘটেছে। এগুলো সব তারেক রহমানের শিবিরের বিরুদ্ধে গালির পরেই ঘটেছে। এখন আবার তারেক রহমান বলছেন, ময়মনসিংহে তারেক রহমান বলছেন যে 5 আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে। কারা? 5 আগস্ট বিতাড়িত হচ্ছে আওয়ামী লীগ, আর তলে তলে খাতির করেছে কারা? জামাত। তো এই যে জামাত আওয়ামী লীগ কাল্পনিক একটা ঐক্যের কথা বলা বা যোগসূত্রিত খোঁজা, এটা তো মিথ্যা কথা যে কেউ বুঝে। জামাতের সাথে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই, বরং আওয়ামী লীগ যাতে কোনোদিন রাজনীতি ফিরতে না পারে এই বিষয়ে সবচেয়ে সিরিয়াস জামাত এবং এনসিপি। কারণ জামাত জানে যে আওয়ামী লীগ রাজনীতি ফিরলে তাদের প্রধান বিরোধী দল হওয়াটা কঠিন হয়ে যাবে। বিদেশি শক্তি আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, ক্ষমতায় তো জামাতকে যেতেই দিবে না। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে তাহলে জামাত আজকে বিরোধী দল, সামনে ক্ষমতায় যাবে। কারণ বিদেশি শক্তি চিন্তা করবে আওয়ামী লীগে তো নাই, চিন্তা আমাদের ওই আওয়ামী লীগ বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি নিয়ে করতে হবে, বিকল্প শুধু জামাত। অতএব আওয়ামী লীগ যাতে রাজনীতি কোনোভাবে ফিরতে না পারে এই বিষয়ে জামাত সবচেয়ে বেশি সিরিয়াস। এনসিপি জানে যে যদি আওয়ামী লীগ ফিরে তাদেরকে সোজা হত্যা করবে, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে, বিনা বিচারে হত্যা করবে, একজনকেও বাঁচতে দিবে না। এনসিপি সিনিয়র নেতারা কেউ বাঁচবে না, যত সমন্বয়ক ছিল সবাইকে হত্যা করবে। অতএব আওয়ামী লীগ যাতে না ফিরতে পারে এই বিষয়ে জামাত এনসিপি খুব সিরিয়াস। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে করেছেন তাদের ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।